হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে সবাইকে উষ্ণ স্বাগত জানাচ্ছি। আমরা আজ কাজ করব একটা ডায়াগনস্টিক ডিটেকটিভ হিসাবে। মূল পিডিএফ ডকুমেন্টটাতে শরীরের উপরিভাগের জয়েন্টগুলোর যতগুলো স্পেশাল টেস্ট বা বিশেষ পরীক্ষার কথা বলা আছে তার প্রতিটা টপিক আমরা আজ একদম সহজ বাংলায় আলোচনা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এই ডিটেকটিভ জার্নি। আচ্ছা, প্রথমে একটা বেসিক জিনিস ক্লিয়ার করে নেওয়া যাক। এই স্পেশাল টেস্ট ব্যাপারটা আসলে কি? একদম সহজ কথায় বলতে গেলে এগুলো হলো এক একটা চাবি। ধরুন কোনো রোগীর জয়েন্টে ব্যথা, তো সেই ব্যথার আসল কারণটা কি, সেই তালা খোলার চাবি হলো এই স্পেশাল টেস্টগুলো। এটা সাধারণ কোনো চেকআপ না, বরং খুব স্পেসিফিক কিছু বায়োমেকানিক্যাল মুভমেন্ট যা দিয়ে একদম পিনপয়েন্ট করা যায় যে ঠিক কোন পেশি, টেন্ডন বা লিগামেন্টে সমস্যাটা লুকিয়ে আছে। একদম ম্যাজিকের মতো কাজ করে, তাই না? আমাদের আজকের এই পিডিএফ এক্সপ্লেনারে আমরা উপর থেকে নিচ পর্যন্ত মূলত 4টা বিষয় কভার করব। 1. সার্ভাইকাল বা ঘাড়ের জয়েন্ট। 2. শোল্ডার বা কাঁধের জয়েন্ট। 3. এলবো বা কনুইয়ের জয়েন্ট এবং সবশেষে রিস্ট ও হ্যান্ডের স্পেশাল টেস্ট। ডকুমেন্টের প্রতিটি অংশই আমরা ধাপে ধাপে দেখব। শুরু করছি আমাদের প্রথম সেকশন দিয়ে, সার্ভাইকাল স্পেশাল টেস্ট অর্থাৎ ঘাড়ের পরীক্ষা। ঘাড়ের ক্ষেত্রে মাস্কুলোস্কেলিটাল সমস্যার পাশাপাশি রক্তনালীর কোনো সমস্যা বা ভ্যাসকুলার ইস্যু আছে কিনা সেটা সবার আগে রুল আউট করাটা একদম ক্রুশিয়াল। এই যে ভার্টিব্রাল আর্টারি টেস্টের কথা বলছি, এখানে রোগীকে সোজা শুয়ে বা সুপাইন পজিশনে রেখে মাথাটা একটু পেছনের দিকে নিয়ে ডানে বা বাঁয়ে ঘোরানো হয়। এই অবস্থায় 10 থেকে 30 সেকেন্ড মতো অপেক্ষা করতে হয়। এখন যদি দেখা যায় মাথা ঘুরছে, দৃষ্টি ঝাপসা হয়ে আসছে বা কথা জড়িয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে এটা একটা পজিটিভ সাইন, অর্থাৎ ভার্টিব্রোভ্যাসকুলার ইনসাফিসিয়েন্সি বা রক্ত চলাচলে কোনো একটা গণ্ডগোল আছে ফর শিওর। এরপর আসা যাক হোটনস টেস্ট বা হাউটনস টেস্টে। এর মজার ব্যাপার হলো এটি দুটো ধাপে কাজ করে। ধরুন মাথা ঘুরছে, এখন সেটা কি কানের ভেতরের ভেস্টিবিউলের সমস্যা নাকি রক্তনালীর, এটা আলাদা করাই এর কাজ। প্রথমে হাত দুটো সামনের দিকে 90 ডিগ্রি তুলে চোখ বন্ধ করে রাখতে হয় 30 সেকেন্ড। হাত যদি এমনিতেই নিচে নেমে যায় তবে সেটা ভেস্টিবিউলার ইস্যু হতে পারে, আর দ্বিতীয় ধাপে ঘাড় ঘোরানোর পর যদি হাত ড্রপ করে তবে বুঝতে হবে সমস্যাটা ভাস্কুলার কারণে হচ্ছে। দারুণ একটা ডিফারেন্সিয়েশন, রাইট? ঘাড় থেকে এবার আমরা একটু নিচে নামব আমাদের দ্বিতীয় সেকশন, শোল্ডার জয়েন্ট বা কাঁধের পরীক্ষায়। কাঁধ কিন্তু শরীরের বেশ জটিল একটা মেশিনারিজ। কাঁধের বাইসেপস টেন্ডন নিয়ে যাদের সমস্যা হয় তাদের জন্য দুটো বিখ্যাত টেস্ট আছে, ইয়ারগাসনস আর স্পিডস টেস্ট। ইয়ারগাসনের ক্ষেত্রে কোনোই 90 ডিগ্রিতে ভাঁজ করে হাতের তালু ওপরের দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আর পরীক্ষক তাতে বাধা দেন। যদি বাইসেপস টেন্ডনটা মনে হয় যেন তার জায়গা থেকে পপ আউট হয়ে যাচ্ছে বা তীব্র ব্যথা হয়, তাহলে বুঝতে হবে টেন্ডোনাইটিসের সমস্যা আছে। স্পিডস টেস্টেও প্রায় একই কনসেপ্ট, তবে সেখানে হাত সোজা রেখে ওপরের দিকে তোলার সময় রেজিস্ট্যান্স বা বাধা দেওয়া হয়। এবার আসি রোটেটর কাফ পেশির পরীক্ষায়। এখানে কিছু দারুণ কন্ট্রাস্ট আছে। একদিকে ড্রপ আর্ম আর এমটি ক্যান টেস্ট, যেগুলো মূলত সুপ্রাস্পাইনেটাস পেশির দুর্বলতা বা টিয়ার চেক করে। অন্যদিকে লিফট অফ এবং বেলি প্রেস টেস্ট কিন্তু আইসোলেট করে সাবস্ক্যাপুলারিস পেশিকে। ধরুন হাতটা পিঠের পেছনে নিয়ে শরীর থেকে দূরে সরাতে বলা হলো, আর সেটা করা যাচ্ছে না, তার মানে হলো সাবস্ক্যাপুলারিসের ড্যামেজ আছে। সিম্পল লজিক। কাঁধের খুব কমন একটা কমপ্লেন হলো ইম্পিঞ্জমেন্ট বা সোজা বাংলায় পেশিতে চাপ লাগা। এই সমস্যা ধরতে নিয়ার আর হকিন্স কেনেডি টেস্ট হলো একদম গো টু মেথড। এই মুভমেন্টগুলোতে খেয়াল করলে দেখবেন হাতটাকে খুব জোরপূর্বক ইন্টারনাল রোটেশনে বা ভেতরের দিকে ঘোরানো হচ্ছে। যদি এই পজিশনে যাওয়ার পর কাঁধে খুব তীক্ষ্ণ ব্যথা হয় তবে বুঝতে হবে সাবঅ্যাক্রোমিয়াল স্পেসে ইম্পিঞ্জমেন্ট হচ্ছে। এটা একদম ক্লাসিক একটা পজিটিভ সাইন। আচ্ছা, পাস্টে কখনো কাঁধ ডিসলোকেট বা স্থানচ্যুত হওয়ার হিস্ট্রি থাকলে কি করা যায়? সেটার জন্যই আছে পোস্টেরিয়র অ্যাপ্রিহেনশন আর ড্রয়ার টেস্ট। এখানে স্ক্যাপুলা বা কাঁধের হাড়টাকে একদম স্থির রেখে বাহুর ওপর পেছন থেকে একটা ফোর্স দেওয়া হয়। এই চাপে যদি হাড়টা অস্বাভাবিকভাবে পিছলে যায় বা রোগীর মধ্যে একটা অ্যাপ্রিহেনশন বা স্থানচ্যুত হওয়ার ভয় কাজ করে, তাহলেই বোঝা যায় যে জয়েন্টের ক্যাপসুল বা লিগামেন্টে বেশ ভালোই ল্যাক্সিটি বা শিথিলতা আছে। কাঁধের অস্থিতিশীলতা বা ল্যাব্রাল টিয়ারের ক্ষেত্রে ফিজিক্যাল রিয়াকশনগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। যেমন সালকাস সাইন টেস্ট। এখানে হাত ধরে নিচের দিকে টান দিলে কাঁধের হাড়ের ঠিক নিচে একটা দৃশ্যমান গর্ত বা সালকাস তৈরি হয়ে যায়। আবার ক্ল্যাঙ্ক টেস্টের সময় হাত ঘোরালে লিটারালি একটা ক্ল্যাঙ্ক শব্দ শোনা যেতে পারে। এই শব্দ বা দৃশ্যমান গর্তগুলো কিন্তু গ্লেনোহিউমেরাল ইনস্টেবিলিটি এবং স্ল্যাপ লেশনের খুব ক্লিয়ার আর জোরালো ইন্ডিকেশন। এখন একটা ব্যাপার মাথায় রাখা দরকার, কাঁধে ব্যথা মানেই যে সবসময় জয়েন্ট বা পেশির সমস্যা তা কিন্তু নয়।
অনেক সময় থোরাসিক ইনলেট প্যাথোলজির কারণে স্নায়ু বা রক্তনালীতে চাপ পড়তে পারে, আর সেটা চেক করার জন্যই আছে কস্টোক্ল্যাভিকুলার রাইট এবং রুস টেস্ট বা ইএসটি। এই টেস্টগুলোতে মূলত দেখা হয় নির্দিষ্ট কিছু পজিশনে রাখার পর রেডিয়াল পালস বা হাতের নাড়ির স্পন্দন উধাও হয়ে যাচ্ছে কিনা। স্পন্দন হারিয়ে যাওয়া বা হাত অবশ হয়ে আসাটা কিন্তু বেশ সিরিয়াস একটা ভাস্কুলার বা স্নায়বিক সিমটম। শোল্ডারের বেশ বড়সড় একটা অংশ আমরা পার করে ফেললাম। তো সামনের দিকে যাওয়ার আগে চলুন চট করে একটা রিক্যাপ করে নেই। ইয়ারগসনস টেস্ট মানেই বাইসিপিটাল টেন্ডোনাইটিস। ড্রপ আর্ম নির্দেশ করে রোটেটর কাফ টিয়ার। নিয়ার টেস্ট হলো ইম্পিঞ্জমেন্টের জন্য। ক্ল্যাঙ্ক টেস্টে জানা যায় ল্যাব্রাল টিয়ার। আর রুস টেস্ট থোরাসিক ইনলেট প্যাথোলজি শনাক্ত করে। এই সামারি চার্টটা কিন্তু রোগ নির্ণয়ে একটা দুর্দান্ত রোডম্যাপ হিসেবে কাজ করে। হাফওয়ে ডান। আমরা এখন চলে এসেছি আমাদের ৩ নম্বর সেকশনে, এলবো জয়েন্ট বা কনুয়ের পরীক্ষা। কনুয়ের দুই পাশে লিগামেন্ট কতটা স্টেবল তা বুঝতে ভ্যালগাস আর ভ্যারাস স্ট্রেস টেস্টের জুড়ি মেলা ভার। এখানে কনুইটাকে ২০ থেকে ৩০ ডিগ্রি মতো ভাঁজ করে রাখতে হয়। এরপর যদি বাইরের দিক থেকে চাপ বা ভ্যালগাস ফোর্স দেওয়া হয় তবে পরীক্ষা হয় আলনার কোল্যাট্রাল লিগামেন্টের। আর ভেতরের দিক থেকে চাপ বা ভ্যারাস ফোর্স দিলে বোঝা যায় রেডিয়াল কোল্যাট্রাল লিগামেন্টের অবস্থা। যদি ব্যথা বা শিথিলতা থাকে, দ্যাটস আওয়ার পজিটিভ সাইন। মজার ব্যাপার কি জানেন? টেনিস বা গলফ না খেলেও অনেকেই টেনিস এলবো বা গলফার্স এলবোতে ভুগে থাকেন। কোজেন্স টেস্ট মূলত কনুইয়ের বাইরের দিকের ব্যথা অর্থাৎ ল্যাটারাল এপিকন্ডাইলাইটিস কনফার্ম করে, আর ভেতরের দিকের ব্যথার জন্য আমরা দেখি গলফার্স এলবো টেস্ট। এর পাশাপাশি হাতকে জোর করে প্রোনেশন বা নিচের দিকে ঘোরানোর সময় বাধা দিয়ে খুব ইজিলি চেক করা যায় যে মিডিয়ান স্নায়ুর ওপর কোনো কম্প্রেশন মানে প্রোনেটার স্টেরেস সিন্ড্রোম আছে কিনা। কিউবিটাল টানেলে টিনেল সাইন, এটা একদম সিম্পল বাট সুপার এফেক্টিভ একটা টেস্ট। কনুয়ের ঠিক যে জায়গা দিয়ে আলনার নার্ভ বা স্নায়ু গেছে সেখানে আঙুল দিয়ে হালকা করে একটু ট্যাপ বা টোকা দেওয়া হয়। জাস্ট এইটুকু ট্যাপ করার পরেই যদি দেখা যায় হাতের আঙুল পর্যন্ত একটা টিংলিং সেন্সেশন বা ঝিঝি ধরার অনুভূতি ছড়িয়ে পড়ছে, তবে ধরে নিতে হবে আলনার স্নায়ুতে কোনো একটা গণ্ডগোল আছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের একদম শেষ অ্যানাটমিক্যাল স্টেশনে, রেস্ট এবং হ্যান্ড অর্থাৎ কবজি ও হাতের পরীক্ষা। এই অংশের প্যাথোলজিগুলো কিন্তু বেশ ডিটেইলড। শুরুতেই দেখি ফিঙ্কেলস্টিন টেস্ট। এখানে বৃদ্ধাঙ্গুলিকে হাতের মুঠোয় নিয়ে কবজিটাকে একটু জোর করে নিচের দিকে বাঁকানো হয়। এই সিম্পল মুভমেন্টটাই ডি কোয়ারভেইনের টেনোসাইনোভাইটিসের মতো যন্ত্রণাদায়ক সমস্যার কনফার্মেশন দেয়। আর এর সাথেই আছে বুনেল লিটলার টেস্ট। আঙুল ভাঁজ করতে না পারার পেছনের আসল কালপ্রিট কে? জয়েন্টের শক্ত ক্যাপসুল নাকি ভেতরের টাইট ইন্ট্রিনজিং পেশি? এই পার্থক্যটা খুব সুন্দরভাবে ধরিয়ে দেয় এই টেস্টটি। এবার পিডিএফের খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্টে আসি, যে কোনো টেস্টের পজিটিভ আর নেগেটিভ ফাইন্ডিংয়ের লজিকটা বুঝতে পারা। ফ্রমেন সাইনের ক্ষেত্রে ব্যাপারটা হলো আলনার নার্ভের দুর্বলতার কারণে আঙুলের নর্মাল পেশি কাজ করে না। তখন শরীর কি করে? কম্পেনসেট করার জন্য অন্য পেশি ইউজ করে আঙুলের মাঝের জয়েন্টটা বা পিআইপি জয়েন্টটা বাঁকিয়ে ফেলে। এটাই হলো পজিটিভ ফাইন্ডিং। আর যদি আঙুল না বাঁকিয়ে সোজা রেখেই কাজটা করা যায় তবে সেটা নেগেটিভ। এই ব্যাপারটা বাস্তবে দেখতে কেমন হয়? ফ্রোমেন্স সাইনে যখন বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে একটা কাগজের টুকরো শক্ত করে ধরার চেষ্টা করা হয় তখন আঙুলের জয়েন্টটা কিন্তু নিজে থেকেই ভাঁজ হয়ে যায়। আর এর ঠিক পাশেই বিখ্যাত ফ্যালেন্স টেস্টের টেকনিকটা দেখুন। দুই হাতের উল্টো পিঠ একসাথে করে 1 মিনিট পর্যন্ত কবজি ম্যাক্সিমাম ফ্লেকশনে বা বাঁকিয়ে রাখলে যদি হাতে ঝিঝি ধরে তবে সেটা কার্পল টানেল সিন্ড্রোম বা মিডিয়ান স্নায়ুর কম্প্রেশনের একদম 100% প্রমাণ। তো সোর্স পিডিএফ থেকে সবগুলো টপিক ঘেটে আমরা যে এতগুলো জয়েন্টের স্পেশাল টেস্ট দেখলাম, এখন একটা বড় প্রশ্ন হলো, অত্যাধুনিক এমআরআই বা স্ক্যানিং মেশিনের এই যুগে সঠিক রোগ নির্ণয়ে এই ম্যানুয়াল টেস্টগুলো আসলে কতটা ভাইটাল? সত্যি বলতে এই বায়োমেকানিক্যাল ম্যানুয়ালগুলো আজও মাস্কুলোস্কেলেটাল রোগ নির্ণয়ের একদম অপরিবর্তনীয় ভিত্তি। যন্ত্র হয়তো শুধু একটা ছবি দেখায়, কিন্তু এই ফিজিক্যাল টেস্টগুলো সরাসরি জয়েন্টের ফাংশন আর লিমিটেশন প্রমাণ করে দেয়। তাই সঠিক চিকিৎসার জন্য এই টেস্টগুলোর পেছনের বিজ্ঞানটা জানা সত্যিই যুগান্তকারী। আশা করছি আজকের এই ডিটেইলড এক্সপ্লেনার সবার জন্য খুব হেল্পফুল ছিল। এই পুরো জার্নিতে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।